আসসালামু আলাইকুম, স্বাগতম সায়েন্স একাডেমি প্রো চ্যানেলের পক্ষ থেকে। আজকে আলোচনা করব এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন। পরমাণুর গঠনের পার্ট 2 ফার্স্ট পার্টে যে সকল টপিকসগুলো ছিল, আপেক্ষিক ভর ছিল, ওখানে ওগুলো শেষ করে ফেলছি। বাকি তিনটা টপিকস ছিল আইসোটপ, পরমাণু মডেল, ইলেকট্রন বিন্যাস, আর লাস্টে কোশ্চেন লেভেল আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমত যে টপিকসটা আছে সেটা হচ্ছে আইসোটপ। আইসোটপের কথা বললে যেটা মনে পড়ে সেটা হচ্ছে আইসো, দেন হচ্ছে টপ। আইসো শব্দের অর্থ হচ্ছে সমান, আর টিও তার কোনো মূল্য নাই, লাস্ট হচ্ছে প্রোটন, পি মানে হচ্ছে প্রোটন। তাহলে আমরা বলতে পারি যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান। একটা মৌলে কি থাকে? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। দেন আমরা লাস্টে বলতে পারি যে প্রোটন আর নিউট্রনকে যোগ করলে পাওয়া যায় ভর। তাহলে যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান বাদে যেগুলো থাকবে নিউট্রন বা ভর সংখ্যা ভিন্ন, সেগুলোকে বলে আইসোটপ। যে যেভাবে ইচ্ছা বলতে পারো, বাট ইজি একটা টেকনিকটা হচ্ছে যাদের প্রোটন সংখ্যা সমান তাদেরকে আইসোটপ বলে। এটা বললেই এনাফ। তো আইসোটপের ক্ষেত্রে তোমাদের বই দেওয়া আছে তেজস্ক্রিয় আইসোটপ। তেজস্ক্রিয় আইসোটপ। তেজস্ক্রিয় আইসোটপ কারা? তেজস্ক্রিয় আইসোটপ জানার আগে কিছু জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল কারা। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82-র উপরে সেগুলোকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল ক্ষেত্রে আর একটা জিনিস জানতে হবে, তেজস্ক্রিয় রশ্মি, সেগুলো হচ্ছে আলফা, বিটা, গামা। আলফা, বিটা, গামা। এখন আইসোটপের ক্ষেত্রে যদি বলা হয় তেজস্ক্রিয় আইসোটপ কারা, তাহলে সংজ্ঞাটা ঠিক এভাবে বলা যায়, যে সকল মৌলের যে সকল আইসোটপ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, অর্থাৎ আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়, যে সকল পরমাণু থেকে বা যে সকল মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় সেগুলোকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটপ। তেজস্ক্রিয় আইসোটপের ক্ষেত্রে তোমার তেজস্ক্রিয় আইসোটপের ব্যবহার লেখা আছে মেন বইয়ে, খুব ইম্পর্টেন্ট। এটা ব্রড প্রশ্নে পড়ে, দেখা যাচ্ছে গয়ে অথবা ঘয়ে বলে তেজস্ক্রিয় আইসোটপের ব্যবহার লিখো। তখন তোমার যেটা করতে হবে, তেজস্ক্রিয় আইসোটপের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, এরকম স্টেপ বাই স্টেপ বলা আছে, অথবা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন একটা আছে সিও, কোবাল্ট, দেন আছে ফসফেট। তো কোবাল্ট এটা ক্যান্সারের জন্য ব্যবহার করা হয়। তারপর এটা লিউকোমো, একটা অসুখ আছে, সেটার ক্ষেত্রে ফসফেট ব্যবহার করা হয়। তো এগুলোর কিছু ব্যবহার আছে, এগুলো একটু নিজ দায়িত্বে দেখবা। দেন আইসোটপের ক্ষেত্রে আরো দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আইসোবার আর আইসোটন। এখন দেখো তোমাদের এসএসসি তে এগুলো আলোচনা নাই, তারপর আমি একটু বলে দিই। একটা হচ্ছে আইসোবার, আর হচ্ছে আইসোটন। দেখো আমরা জানি আইসো মানে হচ্ছে সমান, আর বার মানে হচ্ছে ভর। তাহলে সংজ্ঞাতে আমরা যেটা বলতে পারি, যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান সেগুলোকে বলা হয় আইসোবার। একইভাবে আইসো মানে শব্দের অর্থ হচ্ছে সমান, আর লাস্টে আছে দেখো টন, তার মানে হচ্ছে নিউট্রন। যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান সেগুলোকে বলা হয় আইসোটন। তো আইসোটপের টপিকস আমাদের মোটামুটি শেষ। এখানে দুইটা ম্যাথ আছে মেন বই, খুব ইম্পর্টেন্ট ম্যাথ দুইটাতে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলা হয়েছে। আমরা আগের টপিকসে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর বলেছিলাম। তো এখানে কিভাবে বের করতে হয়, যদি শতকরা পরিমাণ দিয়ে দেওয়া থাকে সেটার ক্ষেত্রে কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। তার আগে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা তিনটা আইসোটপ জানি। একটা হচ্ছে 1 2 3, এটাকে বলা হয় ডিউটেরিয়াম, এটাকে বলা হয় ট্রিটিয়াম। দেখো প্রোটন সংখ্যা সমান মানে কি? পারমাণবিক সংখ্যা সমান। প্রত্যেকটা তিনটা হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা সমান আছে, তাদের ভর সংখ্যা ভিন্ন, একটা 1, একটা 2, একটা 3। একইভাবে তোমরা কার্বনের ক্ষেত্রে পাবা, কপারের ক্ষেত্রে পাবা, অনেকগুলোর ক্ষেত্রে অনেকগুলো আইসোটপ আছে। এগুলা প্রকৃতিতে প্রাপ্য নয়, প্রকৃতিতে মূল জিনিসটা পাওয়া যায়, আইসোটপ আমরা ল্যাবে তৈরি করি। আমরা একটু ম্যাথটার দিকে যাই। ম্যাথে দেওয়া আছে তোমাদের ক্লোরিন। ক্লোরিন দেওয়া আছে 35, আর একটা দেওয়া আছে ক্লোরিন 37। একটা দেওয়া আছে 75%, একটা দেওয়া আছে 25%। তো ম্যাথটা যেভাবে করতে হয় সেটা হচ্ছে, আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর, লেখার পর নিচে 100 দ্বারা ভাগ করতে হয়। আর যেটা করতে হয় সেটা হচ্ছে, যে মৌলের পারমাণবিক ভর যত, আমি লিখছি 35, এই মৌলের পারমাণবিক ভর হচ্ছে 35, এটা কত পার্সেন্ট আছে? 25। এটা 25 দ্বারা গুণ করলাম, দেন যোগ, এটা লিখবো 37, কত পার্সেন্ট আছে? আছে 75। এটা ক্যালকুলেট করে যে মানটা বের হবে সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, এটা বের হবে 35.5। আমি ক্যালকুলেট করলাম না, কারণ আমার মনে আছে, সেজন্য আমি ক্যালকুলেট করলাম না। আরেকটা যেটা আছে সেটা একটু ঘুরিয়ে দেয় ম্যাথটা, যে ওখানে আপেক্ষিক পারমাণবিক ভরের মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, কিন্তু এই পার্সেন্টেজের মানগুলো দেওয়া নাই।
এখন তোমাকে কি করতে হবে, পার্সেন্টেজের মানগুলো বের করতে হবে, মানে একটা পরমাণুতে ঠিক কত পার্সেন্ট ওই জিনিসটা আছে একটা আইসোটোপের ক্ষেত্রে, এটা বের করতে হবে। এটাতে তোমাদের সেকেন্ড ম্যাথটা দেওয়া আছে, ওখানে দেওয়া আছে কপার 63 আর একটা দেওয়া আছে কপার 65। এদের ক্ষেত্রে যে আপেক্ষিক পারমাণবিক ভরের মানটা দেওয়া সেটা আছে 63.5 মান দেওয়া আছে। এখন আমরা কি লিখবো, এখানে প্রথমে একটা লাইন লিখে ফেলতে হবে, ধরে কপার 63 এটা আছে x%, এটা আমি ধরে নিলাম। তাহলে কপার 65 এটা কত পার্সেন্ট থাকবে, এটা থাকবে 100 মাইনাস x এত পার্সেন্ট। এটা জাস্ট মনে মনে ধরে নিবা। তাহলে আমার কি হলো, একটা আননোন মান, সেটা হচ্ছে x এর মানটা বের করলে আমি কিন্তু মানগুলা ইজিলি বের করতে পারবো। তাহলে আমি লিখতে পারি আপেক্ষিক পারমাণবিক ভর সমান, প্রথমে লিখবো কি 100, দেন লিখবো কি 63, কপার 63 লিখছি, সেম সূত্র 63 গুণিত 63 এর সাথে কত পার্সেন্ট ধরছি x প্লাস, এখানে লিখবো 65 গুণিত 100 মাইনাস x। এবার দেখো বা দিয়ে আমি যদি লিখি, এখানে মান আমার আপেক্ষিক পারমাণবিক ভরের মান দেওয়া আছে 63.5, এখানে 63x প্লাস 6500 মাইনাস এখানে আছে 65x ডিভাইডেড বাই 100। এখন এই মানটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এখানে x ইকুয়াল টু একটা মান বের হবে। যে মানটা এখানে বের হবে, আর মানটা সলিউশন করলাম না, এটা তোমাদের কাজ। যেখানে যে মানটা বের হবে সেই মানটা মনে করো যে বের হলো 25, তাহলে কি হবে, কপার 63 এর মান হবে 25 আর কপার 65 এর মান তখন আমরা কি করব, সেটা করব 100 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 75। আমি জাস্ট কথার কথা বলছি 25, এখানে 75 বের হতে পারে, যে কোনো একটা বের হবে। তো এইভাবে আশা করি সলভ করতে পারবে। আইসোটোপে এর বাইরে কিছু না, আইসোটোপের সংজ্ঞা পড়তে পারে অথবা এই ম্যাথগুলোর মধ্যে কিছু একটা দিতে পারে। আর আইসো বার আইসোটন বললাম। তো আমাদের খুব গুরুত্বপূর্ণ টপিকসটা হচ্ছে পরমাণু মডেল। অধ্যায়ের নাম হচ্ছে পরমাণুর গঠন। পরমাণুর যে মডেল দুইটা আছে সেই দুইটা মডেল নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী বোর, নিলস বোর, বিজ্ঞানী নিলস বোর পরমাণুর মডেল ব্যাখ্যা করে। প্রথমত পরমাণু মডেল যে ব্যাখ্যা করার জন্য সে যেভাবে ব্যাখ্যাটা করে সেটা বলি। প্রথমত একটা পরমাণু নেন, আমার চিত্র খুব একটা ভালো না, গোলাকার হবে কিনা জানি না। তো আমরা জানি পরমাণুর একটা কেন্দ্র থাকে। তো প্রথমত এই জিনিসটা আমরা জানতাম না, বিজ্ঞানী বোরের এই মতবাদের পর আমরা সেটা জানতে পারি। একটা পরমাণু থাকে, পরমাণুর এক পাশে একটা সোনার পাত থাকে, সোনার পর্দা, সোনার পাতের পর্দা হালকা। আরেকটা যেটা পড়ে সেটা হচ্ছে একটা আলফা রশ্মি 24 হিলিয়াম, একটা আলফা রশ্মি, আলফা রশ্মির সংকেত হচ্ছে 24 হিলিয়াম, হিলিয়ামকে বলা হয় আলফা রশ্মি। হিলিয়াম থেকে আলোক রশ্মির সে বিকিরণ ঘটায়। তো প্রথমে যেটা করে সে এখান থেকে আলোক রশ্মি ছাড়ে। এখন বিজ্ঞানী রাদারফোর্ড যেটা দেখে যে অধিকাংশ রশ্মি পরমাণুকে ভেদ করে সুন্দরভাবে চলে যাচ্ছে এবং সোনার পর্দায় পাতে, ওই পাতের পর্দায় একটা আলোক ছটা মানে প্রতিচ্ছবি সৃষ্টি করছে, সোজাসুজি চলে যাচ্ছে। কিছু পার্সেন্ট আলোক রশ্মি যেগুলা কেন্দ্রের পাশ দিয়ে যাচ্ছে সেগুলা কিছুটা বাঁকা হচ্ছে। এই দুইটা জিনিস খেয়াল করে এবং লাস্টে যে জিনিসটা খেয়াল করে সেটা হচ্ছে যে 2% অথবা 1% মতো আলোক রশ্মি একদম সোজা যাচ্ছে, সুন্দরভাবে বাঁকা হয়ে নিচের দিকে প্রতিফলিত হয়ে আসছে। এটা 1000-এ 2টা একটা বের হয়, এরকম টাইপের মতবাদ দেন বিজ্ঞানী রাদারফোর্ড। এখান থেকে যে সিদ্ধান্তগুলো উপনীত হওয়া যায় সেটা হচ্ছে হিলিয়ামের আয়ন সংখ্যা হচ্ছে পজিটিভ, মানে হিলিয়াম হচ্ছে 2+, তার মানে এটা ধনাত্মক আধান যুক্ত একটা মৌল। অধিকাংশই রশ্মি পরমাণুর ভেতর দিয়ে পাস হচ্ছে, সেজন্য সে প্রথমত বলে 1 নাম্বার টপিক সে যেটা বলে সেটা হচ্ছে যে পরমাণুর অধিকাংশ স্থানেই ফাঁকা এবং সে সকল ফাঁকা স্থানে ইলেকট্রন অবস্থান করে। অধিকাংশ স্থানেই ফাঁকা, এখানে বাধা দেওয়ার মতো কেউ নাই, সেজন্যই রশ্মিগুলা পাস করছে। দ্বিতীয়ত কিছু সংখ্যক রশ্মি এই নিউক্লিয়াসের পাশ দিয়ে বেঁকে যাচ্ছে। এটার অর্থ কি, এই পরমাণুর ভেতরে কিছু একটা ভারী জিনিস আছে, সেই জিনিসটার নাম দেয় নিউক্লিয়াস। এটা হচ্ছে সেকেন্ড টপিকস। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে যার মাঝে পরমাণুর সম্পূর্ণ ভর স্থগিত অবস্থায় থাকে এবং পরমাণুর ওই দুইটা জিনিস মানে নিউক্লিয়াসের মধ্যে যে দুইটা জিনিস থাকে সেগুলোর নাম দেন প্রোটন নিউট্রন। প্রোটন নিউট্রন নিউক্লিয়াসের ভেতরে থাকে। এটা হচ্ছে সেকেন্ড মতবাদ।
থার্ড যে জিনিসটা দেখে সেটা হচ্ছে যে কিছু আলোক রশ্মি 1000-এ দুইটা একটা আলোক রশ্মি সুন্দরভাবে ঘুরে চলে আসছে। এটার অর্থ কি? সে সম্পূর্ণভাবে পরাস্ত হচ্ছে। তার মানে নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত কোনো একটা যৌগ, কোনো একটা জিনিস ধনাত্মক আধানযুক্ত, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস থাকে। এটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের মতবাদ। এবং ফাইনালি সে যেভাবে বলতে চায় সেটা নাম দিয়ে ফেলে সে সরাসরি ভাবে সৌর মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলটাকে সৌর মডেল হিসেবে উপস্থাপন করে। সে পরবর্তী টপিকসে এটা বলে যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো যেভাবে ঘুরতে থাকে ঠিক এটা এভাবে ঘুরতে থাকে যে সূর্যের চারপাশে গ্রহগুলো ঠিক যেভাবে ঘুরতে থাকে, অর্থাৎ গ্রহের সঙ্গে ইলেকট্রনের এবং নিউক্লিয়াসের সঙ্গে সূর্যের তুলনা করে সে তার মডেলটাকে সৌর মডেল ব্যাখ্যা দেয়। এবং সর্বশেষ যে জিনিসটা সে বলে সেটা হচ্ছে যে একটা পরমাণুর কেন্দ্রে কে থাকে? নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন এবং নিউট্রন। এটা যদি একটা পরমাণু হয়, পরমাণুর কেন্দ্রে আছে প্রোটন নিউট্রন এবং বাইরে আছে ইলেকট্রন। বিজ্ঞানী রাদারফোর্ড বলে যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন এই দুইটার মাঝে সমান এবং পরস্পর আকর্ষণ ও বিকর্ষণ ধর্মী বল কাজ করে। এটার অর্থ হচ্ছে যে এই জিনিসটা ঠিক এই দিকে যতটুকু আকর্ষণ বল কাজ করছে এই বাইরের দিকেও ঠিক সেম বল কাজ করছে। যদি সেম বল কাজ না করতো তাহলে কিন্তু ইলেকট্রনটা এই জায়গাতে স্থির থাকতো না। কি হতো? যদি এদিকে বেশি হতো তাহলে ইলেকট্রনটা এদিকে চলে আসতো, এবং যদি এদিকে বেশি হতো তাহলে ইলেকট্রনটা এদিকে চলে যেত। এবার দেখো ছন্ন ছাড়া ভাবে মডেলের ইগুলা যে সকল নিয়মগুলো রাদারফোর্ড বলছে সেগুলো বলা হয়েছে। এবার একটু ক্লিয়ার করে দিই। প্রথমত বিজ্ঞানী রাদারফোর্ড বলছে যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর সম্পূর্ণ ভর নিয়ন্ত্রিত অবস্থা থাকবে। দ্বিতীয়ত বলছে যে নিউক্লিয়াসের ভরটা পরমাণুর ভরের তুলনায় অতি নগণ্য। এই পরমাণুর ভর যত তার তুলনায় নিউক্লিয়াসের ভরটা অতি নগণ্য। এবং থার্ড যেটা বলছে সেটা হচ্ছে যে সূর্যের চারপাশে গ্রহগুলো যেভাবে ঘুরতে থাকে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঠিক সেভাবে ঘুরতে থাকে, যার জন্য সে তার মডেলের নাম দেয় সৌর মডেল। এবং ফাইনালি যেটা বলে সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলা ঘূর্ণন অবস্থায় ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে পরস্পর সমান ও বিপরীতধর্মী আকর্ষণ ও বিকর্ষণ বল কাজ করে, অর্থাৎ একটা কেন্দ্রমুখী আর একটা কেন্দ্র বিমুখী বল কাজ করে। এগুলো হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের মতবাদ। বিজ্ঞানী রাদারফোর্ডের মতবাদে যে সকল সীমাবদ্ধতাগুলো পাওয়া যায়, প্রথমত হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড আকার সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি। এই যে ইলেকট্রনগুলা বৃত্তাকার পথে ঘুরবে না উপবৃত্তাকার পথে ঘুরবে এরকম কোনো আকার সম্পর্কে সে ব্যাখ্যা দিতে পারেনি। এটা তার প্রথম ভুল। দ্বিতীয় ভুল সে বলেছিল সৌর মডেল, এটা হচ্ছে তার দ্বিতীয় ভুল। সৌর মডেল সে কি বলেছিল? নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু সূর্য, এটা সে তুলনা করে। নিউক্লিয়াসের সাথে সূর্যের তুলনা করে। আরেকটা হচ্ছে যে ইলেকট্রনের সাথে গ্রহের তুলনা করে। এখন দেখো তার যে সেকেন্ড যেটা ভুল ছিল সেটা সূর্য কোনো আধান বিশিষ্ট একটা গ্রহ না, বাট নিউক্লিয়াস পজিটিভ। একইভাবে ইলেকট্রন নেগেটিভ, বাট গ্রহ কখনো আধান ধর্মী মানে মৌল হতে পারে না, আধান ধর্মী কোনো একটা জিনিস না। সেজন্য এই জিনিসটার সঙ্গে সৌর মডেলের সঙ্গে এই মতবাদের কোনো তুলনায় হয় না, এটা একটা ভুল। এবং থার্ড যেটা ছিল সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে সে বলেছিল যে এভাবে ঘুরতে থাকে। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যদি কোনো একটা বস্তু উপবৃত্তাকার পথ এরকম যদি উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে বস্তুটা প্রতিনিয়ত তার শক্তি ছাড়বে। এখান থেকে কোনো একটা বস্তু এই পথে ঘুরতে যখন এদিকে ঘুরতে থাকবে তখন সে তার শক্তি ছাড়তে থাকবে, এবং শক্তি ছাড়তে এমন একটা অবস্থা হবে যখন তার শক্তি শূন্য হয়ে যাবে তখন সে তার কেন্দ্রে পতিত হবে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে পৃথিবীতে কোনো মানে মৌল যৌগ এরকম কিছু খুঁজে পাওয়া যাবে না, এগুলো কিছুদিন পর নষ্ট হয়ে যাবে। সুতরাং এই জিনিসটা ভুল ছিল। তোমরা আরেকটা দেখতে পারো মশার কয়েলে আগুন দিয়ে জ্বালাই দেবে, পুরো এটা ভিডিও করবে এবং ওটাকে ফাস্ট করে দেখবা যে মশার কয়েলটা কি তাড়াতাড়ি ঘুরতে কেন্দ্রে এসে শূন্য হয়ে যায়। এটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা এগুলা ছিল। এখন বিজ্ঞানী রাদারফোর্ডের এই সীমাবদ্ধতার উপর ভিত্তি করে তার শিষ্য আগামী 2 বছর পর নিলস বোর তার মডেল উপস্থাপনা করে। তার মডেলে এই সকল ভুলগুলোকে একটু সংশোধন করার চেষ্টা করে। তার মডেলটা নিয়ে একটু বলি। বিজ্ঞানী নিলস বোর প্রথমত যে জিনিসটা ব্যাখ্যা দেয় সেটা হচ্ছে আকার। কারণ বিজ্ঞানী রাদারফোর্ডের প্রথম ভুলটা ছিল আকার। সেটা আকারে বলে যে পরমাণুর চারিদিকে ইলেকট্রনগুলা কতগুলা বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এই যে বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথগুলা সে নাম দেয়। প্রথম যে পথ এটা হচ্ছে n = 1, দ্বিতীয় যে পথ এটা হচ্ছে যে n = 2, এরকম যদি আরো কিছু পথ থাকে n = 3, n = 4। সে n = 2 যে সেল এগুলোর নাম হচ্ছে অরবিট।
অরবিট, সেল, অথবা বলতে পারো কক্ষপথ, অথবা শক্তি স্তর, যা ইচ্ছা তাই। তো এগুলো শিখো একটা নাম দেয়, নামগুলো প্রথমটা হচ্ছে n=n হলে k, তারপর এটা l, এটা m, এটা n, চারটা শক্তি স্তরের নাম দেওয়া হয়। বিজ্ঞানে বোর্ড প্রথম সংশোধনটা সেই এটা করে। দ্বিতীয় যে সংশোধনটা করে সেটা হচ্ছে যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলা এগুলা যে ঘুরছে, এই ঘূর্ণন বেগ, যেটাকে বলা হয় কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগের সে একটা সূত্র দেয়, mvr=nh/2π, এরকম একটা সূত্র দেয় কৌণিক ভরবেগের মান বের করার জন্য। ইলেকট্রনগুলো চারপাশে ঘুরছে, এই ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগের মান বের করার জন্য সে একটা সূত্র দেয়, mvr=nh/2π। আমি একটু পরিচয় করে দিই। m হচ্ছে ভর, কার ভর? ইলেকট্রনের ভর। আমরা জানি ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 10⁻³ কেজি, যেটা আমি ফার্স্ট টপিকে সবগুলো আলোচনা করেছিলাম। দেন হচ্ছে বেগ, যে কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, যদি 2 নাম্বার কক্ষপথে ঘুরে তার মানে n=2, এই কক্ষপথে ইলেকট্রনটা একটা বেগ আছে, সেই বেগটা। দেন হচ্ছে ব্যাসার্ধ, যে কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ। n হচ্ছে আমাদের কক্ষপথ সংখ্যা, যদি 2 নাম্বার কক্ষপথে ঘুরে তাহলে n=2, 3 নাম্বারে ঘুরলে n=3। h হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, 6.626 × 10⁻34, এটা মান, প্ল্যাঙ্ক ধ্রুবক, কনস্ট্যান্ট মান, বা এগুলো মুখস্থ করে রাখতে হবে। দেন লাস্টে আছে 2π, পায়ের মান তো আমরা জানি 3.1416। তো এগুলো যদি আমাদের জানা থাকে, ইনফ্যাক্ট কোশ্চেনে যদি ম্যাথগুলো পড়ে তাহলে তোমাকে মানগুলো সব দিয়ে দিবে, কিন্তু যেগুলো মান মুখস্থ রাখা, ইলেকট্রনের ভর মুখস্থ রাখতে হবে, এইচ এর মানটা মুখস্থ রাখতে হবে, সেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে নিলস বোরের 2 নাম্বার সংশোধন, মানে 2 নাম্বার তার উপস্থাপনা। এবং থার্ড যেটা আছে সেটা বলছে যে একটা কক্ষপথ থেকে, এটা হচ্ছে 1 নাম্বার কক্ষপথ, এটা হচ্ছে 2 নাম্বার কক্ষপথ, একটা কক্ষপথ থেকে ইলেকট্রন আরেকটা কক্ষপথে যাইতে পারে, অথবা আরেকটা কক্ষপথ থেকে ইলেকট্রন আরেকটা কক্ষপথে আসতে পারে। এই যে এক স্থান থেকে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যে যাওয়া আসা, এটার ক্ষেত্রে শক্তির 2টা ঘটনা ঘটে, একটা হচ্ছে শোষণ আর একটা হচ্ছে বিকিরণ। একটা হচ্ছে শোষণ, একটা হচ্ছে বিকিরণ। শোষণ মানে হচ্ছে শুষে নিজের মধ্যে নেওয়া, আর বিকিরণ মানে নিজের মধ্যে যেটা আছে সেটাকে ছেড়ে দেওয়া। তো নিলস বোরের মতে যদি নিম্ন শক্তি স্তর, নিম্ন মানে হচ্ছে নিচ, যদি 1 নাম্বার বা 2 নাম্বার, যদি নিচের শক্তি স্তর থেকে ইলেকট্রন উপরের শক্তি স্তরে যায়, তার মানে কি সে ছোট অবস্থায়, নিচের শক্তি স্তর মানে সে ছোট অবস্থায় আছে, এবং বড় শক্তি স্তরে যেতে যাচ্ছে, তার মানে তাকে বড় হওয়া লাগবে। ছোট থেকে বড় হওয়ার জন্য তাকে শুষে নিতে হবে, দ্যাট মিন্স হচ্ছে শোষণ ঘটে। যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যায়, তাহলে তার নিজের মাঝে শোষণ করার জন্য ইলেকট্রনের শোষণ ঘটে। এবং যদি উচ্চ শক্তি স্তর মানে কি সে বড় অবস্থায় আছে, নিম্ন শক্তি স্তর অর্থাৎ সে ছোট অবস্থায় যাবে, এই বড় থেকে ছোট অবস্থায় যাওয়ার জন্য তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শক্তির বিকিরণ। বিকিরণ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। তাহলে কি হলো, বোরের মতবাদ অনুসারে যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যায় তাহলে শক্তির শোষণ ঘটবে, এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তির বিকিরণ ঘটবে। এই যে শক্তির শোষণ এবং বিকিরণের মান, এটার জন্য সে একটা সূত্র দেয়, সেই সূত্রটা হচ্ছে h nu = hc/λ। h nu এটা হচ্ছে বেগ, এবং hc c হচ্ছে আলোর বেগ, 3.8 × 10⁻8 এটা হচ্ছে আলোর বেগ। তো বিজ্ঞানী নিলস বোর সম্পর্কে যে সকল মতবাদগুলো ছিল সেগুলো এখানে বলে দিচ্ছি। বিজ্ঞানী নিলস বোরের তেমন কোনো ভুল নাই। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এখান থেকে ইলেকট্রন যদি এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যায় তাহলে কিছু বর্ণালীর সৃষ্টি হয়, যেটাকে বলা হয় স্পেকট্রা, বর্ণালীর সৃষ্টি হয়, অ্যাটম স্পেকট্রা। তো এই বর্ণালীগুলা যে রং ধারণ করে, এই রংগুলা কিছুটা দেখা যায়। এটা শুধুমাত্র নিলস বোর একটা পরমাণুর ক্ষেত্রে করেছিল, মানে একটা ইলেকট্রন আছে এরকম পরমাণুর ক্ষেত্রে করতে পেরেছিল, যার ফলে নিলস বোরের তেমন কোনো সীমাবদ্ধতা নাই। জাস্ট ছোটখাটো কয়েকটা সীমাবদ্ধতার কথা বলা আছে, দুইটা একটা, ওগুলো তোমাদের বয়স দেওয়া আছে, ওগুলো পড়ে না। একটা বলেছিল যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে সে কোনো ব্যাখ্যা দিতে পারেনি, এটা তার একটা বড় ভুল ছিল। তো তোমাদের বইয়ে একটা টপিকস দেওয়া আছে যে পরমাণু মডেলের সাফল্য, খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। তোমাদের এসএসসি ফিজিক্সে, এসএসসি কেমিস্ট্রিতে এর আগে বোর্ড কোশ্চেনে পরমাণুর সাফল্য এই টপিকসটা থেকে বেশি প্রশ্ন হয়। পরমাণু সাফল্যের ওখানে এরকম বলা আছে যে তোমাদের কোন মডেলটা বেশি গ্রহণযোগ্য। নিলস বোর অবশ্যই বেশি গ্রহণযোগ্য, তো ওখানে কেন গ্রহণযোগ্যের তুলনাটা তোমাদের সাফল্য টপিকসে দেওয়া আছে, 3টা
পয়েন্ট দেওয়া আছে, ওখান থেকে ওটা একটু কালেক্ট করে নেবা, জাস্ট তুলনা করা যায়। রাদারফোর্ড একটা এই জিনিসটার ব্যাখ্যা দিতে পারে, নিলস বোর এটার ব্যাখ্যা দিতে পেরেছে, রাদারফোর্ড এটার ব্যাখ্যা দিতে পারে, নিলস বোর এটার ব্যাখ্যা দিতে পেরেছে, জাস্ট পার্থক্য বা তুলনা করে এটা বলা আছে, এটা একটু দেখে নেবা। আমাদের পরমাণু মডেলটা শেষ আশা করি, তারপরে যদি কোনো সমস্যা থাকে একটু নক দিবা। ইলেকট্রন বিন্যাস এটা লাইফ টাইম কাজ দেওয়ার মতো একটা জিনিস, পর্যায় সারণীতে নেক্সট অধ্যায়ে এটা খুব ইম্পর্টেন্স ভাবে করতে হবে আমাদের, সেজন্য আগে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটু জেনে নেব। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানার জন্য আমাদের যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে এন, যেটাকে বলা হয় প্রধান শক্তি স্তর। একটু গুরুত্ব সহকারে দেখতে থাকো। প্রধান শক্তি স্তর। এল সহকারী, এগুলো হচ্ছে সবগুলো কোয়ান্টাম, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম লিখে রেখে দিই, কোয়ান্টাম। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যদি n = 1 হয়, যদি n = 1 হয় তাহলে l এর মান কি হতে পারে, তাহলে l = হয় 0, এগুলো মনে রাখতে হবে। n = 2 হলে l = হয় 0 1 দুইটা পাওয়া যায়। n = 3 হলে l এর মান পাওয়া যাবে তিনটা, তাহলে কি হলো 0 1 2। n = যদি 4 হয় তাহলে লিখতে হবে 0 1 2 এবং 3। আমাদের এই 4 পর্যন্ত আমি কেন লিখছি, তার কারণ হচ্ছে এই 4 পর্যন্ত গেলেই আমাদের পর্যায় সারণীর সবকিছু শেষ হয়ে যায়, সুতরাং এই 4 পর্যন্ত আমাদের এনাফ। আরেকটা যেটা সেটা হচ্ছে যে একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। মনে করো যে এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এগুলোর নাম কি বলতে পারি। n = 1 মানে প্রথম শক্তি স্তর, n = 2 মানে দ্বিতীয়, n = 3 মানে তৃতীয়। এখন তোমার কোশ্চেন যদি করা হয় 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এটার জন্য একটা বড় সূত্র আছে 2n², সোজাসুজি 2 গুণিত n এর মান 3, তাহলে হচ্ছে 9 × 18। এটা হচ্ছে তার 3 নম্বর শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখন যদি বলা হয় 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, আশা করি তোমরা পারবা। একটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা হচ্ছে 2n²। তো আমরা ইলেকট্রন বিন্যাস শেখার আগে এই জিনিসগুলো জানবো। ইলেকট্রন বিন্যাসটা আমাদের সম্পূর্ণভাবে কাজে দিবে পর্যায় সারণী 4 নাম্বার অধ্যায়ে। এই অধ্যায়ে কেন দেওয়া হয়েছে জানো, আমরা বেসিক জিনিসগুলো কমপ্লিট করে 4 নাম্বার অধ্যায়টা শুরু করতে পারি সেজন্য। তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে n এর মান জানলাম, l এর মান জানলাম। এখন আমাদের যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে s p d f, যেগুলোকে বলা হয় উপশক্তি স্তর। s p d f উপশক্তি স্তর, এদের নিজের নিজের একটা ধারণ ক্ষমতা আছে। এসে সর্বোচ্চ তুমি 2টা ইলেকট্রন রাখতে পারবে, সর্বোচ্চ 2 এর নিচ হতে পারে। পি এ সর্বোচ্চ 6টা ইলেকট্রন রাখতে পারবে, ডি তে সর্বোচ্চ 10টা এবং এফ এ সর্বোচ্চ 14টা। এতগুলো ইলেকট্রন এদের নিজের নিজের ধারণ ক্ষমতা, এর বাইরে এরা ধারণ করতে পারবে না। যদি 11 হয়ে যায় তাহলে ডি আর নিতে পারবো না, সেটাকে অন্য কোনো উপশক্তি স্তরে দিতে হবে। তো এগুলো তো ধারণ ক্ষমতা। এখন এস মানটা কখন প্রকাশ পায়, যখন এল এর মান 0 হয় তখন এস প্রকাশ পায়। তাহলে এল এর মান এখানে 0 আছে, তার মানে আমি এখানে লিখতে পারবো এস। এল এর মান এখানে আছে 0 1, তাহলে এখানে লিখবো এস পি, এখানে লিখবো এস পি ডি, এখানে লিখবো এস পি ডি এবং এফ। এখান থেকে আমি কি বোঝাতে চাইলাম, এস = হচ্ছে 0, পি = হচ্ছে 1, ডি = হচ্ছে 2 এবং এফ = হচ্ছে 3। যদি কোনো জায়গাতে এল এর মান 0 হয়, এল এর মান 0 হয় তাহলে সেটা হবে এস, এল এর মান 1 হলে পি, ডি এল এর মান 2 হলে ডি এবং এল এর মান 3 হলে এফ। তো এই তিনটা জিনিস যদি আমরা জানতে পারি তাহলে ইলেকট্রন বিন্যাস আর আমাদের জন্য কঠিন কিছু না। একটু কঠিন মনে হলেও জিনিসগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে, ইলেকট্রন বিন্যাস শুরু করলে সবগুলো ইজি মনে হবে। এসে 2টা ইলেকট্রন ধারণ করতে পারবে, পি তে 6টা, ডি তে 10টা, এফ এ 14টা। তো আমরা ইলেকট্রন বিন্যাসটা করার জন্য আমাদের যে জিনিসটা আমাদের মনে রাখা দরকার, কার পর কে হবে, সেটার জন্য একটা ছোট ছন্দ আছে, সেটা একটু দেওয়ার চেষ্টা করব। আমাদের পর্যায় সারণীতে টোটালি যদি 30টা মৌল আমরা মুখস্থ করি, 30টা মৌল, এটা এর আগের ক্লাসও বলেছিলাম, 30টা মৌল যদি মুখস্থ করি তাহলে পর্যায় সারণীতে আর কিছু লাগে না, এবং 30টা মৌল ইলেকট্রন বিন্যাস করলেই এনাফ। ওই এসএসসির জন্য আর কিছু লাগবে না, এই 30টা মৌল।
আমি জাস্ট অল্প লিখলাম, লাস্টের দিকে না যাই। আমাদের এগুলাতে মনে হয় এনাফ হয়ে যাবে। এখন জিনিসটা কেমন লিখলাম, ছন্দ জাস্ট মজাদার একটা জিনিস, মুখস্থ করতে হবে, জিনিসটাকে মনে রাখতে হবে সেই স্বার্থে। এখানে দেখো শোনের ক্ষেত্রে হবে এস, এখানেও এস, প্রিয়াতে পি, শোনে এস, এখানে প্রিয়াতে পি, শোনে আবার এস। দেন আছে ডি, এখানে আছে পি, ডি অবশ্যই ছোট হাতের, ডিপিএস, এর তো কিছু নাই, এটাতে আছে ডিপিএস। এগুলো সিরিয়াল ওয়াইজ ইলেকট্রন বিন্যাসের ছন্দ। তো এক সিরিয়াল ওয়াইজ তুমি যদি করতে থাকো তাহলে এটা হবে 1s, 1 গেছে 2s, এটা হবে 2p, 3s, 3p, 4s, 3d, তারপর হচ্ছে 4p, 5s, তারপর এটা হচ্ছে 4d, তারপর হচ্ছে এখানে আছে 5p এবং এটা হচ্ছে 6s। এটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ ইলেকট্রন বিন্যাসের নিয়ম। এখানে দেখো একটা জিনিস খেয়াল করো যে 3d এর আগে 4s ঢুকেছে, 3d এর আগে 4s ঢুকেছে। তোমাদের বইয়ে এই প্রশ্নটা আছে, ইনফ্যাক্ট প্রচুর বোর্ড কোশ্চেন এটা পড়ে যে 3d অরবিটালের আগে 4s অরবিটাল কেন ঢোকে, এরকম টাইপের কিছু একটা কোশ্চেন করা হয়। তো 3d অরবিটালের আগে কেন 4s অরবিটাল ঢুকে, এটার জন্য হচ্ছে যার মান কম হবে সে অরবিটালটা আগে যাবে ইলেকট্রন বিন্যাসে, যার মান কম হবে সে অরবিটালটা আগে যাবে। এখন আমরা দেখব 3d কম নাকি 4s কম, কার মানটা কম। দেখো এটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে n প্লাস l এর মান যোগ করতে হবে, n প্লাস l এর মানটা যোগ করতে হবে। n প্লাস l এর মান যার কম হবে সে আগে যাবে, আর যার বেশি হবে সে পরে যাবে। এখন দেখো n এর মান হচ্ছে এখানে 3 আর d এর মান হচ্ছে, d মানে আমরা কি জানি 0 1, তার মানে d হচ্ছে s আমাদের দেওয়া আছে 0, d 1, f সরি p d f, spdf 1 2 এবং 3। তাহলে এখানে d পাচ্ছি আমরা 2, তাহলে 3 যোগ 2 এটা হয় 5। এখানে n এর মান দেওয়া আছে 4 আর s আমরা পাই 0, তার মানে এটার মান হচ্ছে 4, কে ছোট হলো, তাহলে দেখো 4s ছোট হলো, যার জন্য 4s এর মানটা আগে যাবে। এই তো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নিয়ম। তোমাদের যেটা করতে হবে সিরিয়াল ওয়াইজ মুখস্থ করতে হবে, 1s 2s 2p 3s 3p 4s 3d 4p, এবার সিরিয়াল ওয়াইজ মুখস্থ করতে হবে। আরেকটা যেটা সেটা হচ্ছে যে 1 এ কখনো p আসবে না, কেন আসবে না সেটা আমি বলছি। 1 মানে কি, n 1, যেখানে l এর মান একটা হয় সেটা হচ্ছে 0, n 2 যেখানে l এর মান হয় দুইটা 0 1। 2 এর কারণে এখানে দেখো s এর 0 এর জন্য পাওয়া যাবে s আর 1 এর জন্য পাওয়া যাবে p, তার মানে 2 নাম্বার শক্তি স্তরে শুধুমাত্র s আর p থাকবে, 2d কখনো সম্ভব না। 3 নাম্বার শক্তি স্তরে যে 3টা পাবো সেখানে s p d 3টা থাকবে, f কখনো সম্ভব না। এভাবে একটু কেয়ারফুলি এই জায়গাটা দেখবা। ইলেকট্রন বিন্যাস তোমাদের এই অধ্যায়ের জন্য না, ইলেকট্রন বিন্যাসের সম্পূর্ণ বেসিকটা ক্লিয়ার করার জন্য এই অধ্যায়টা। দুইটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে, সেটা হচ্ছে 24 আর 29। আমি জাস্ট ইলেকট্রন বিন্যাস তোমাদের দুই তিনটা একটু দেখাই দেব। একটা হচ্ছে 11 সোডিয়াম, এটার ক্ষেত্রে আমরা কি লিখবো 1s 2s 2p 3s 3p, এতটুকুর মধ্যে শেষ হয়ে যাবে। দেখো 1s থেকে সর্বোচ্চ এসে ধারণ কত 2, তাহলে 1s স্কয়ার 1s 2 2s 2 2p 6 3s 2, কয়টা হলো একটু গণি 2 4 4টা 6 10টা 12টা, সরি এখানে 12টা হয়ে গেছে অলরেডি, তার মানে এখানে দেওয়া আছে আমার 11, তার মানে 3s 1 এখান পর্যন্ত দিলেই এনাফ, 3pও দেওয়ার দরকার না। এটা হচ্ছে আমার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা দেখব 24 আর 29, 1s 2s 2p6 3s 3p6, মাথায় রাখবা 3p6 মানে পর্যন্ত হচ্ছে 18টা, 3p6 18। এখন আমাদের আছে কত 24, আরো 6টা লাগবে, 3p এর পর কি ঢুকে 4s2, 18 দিয়ে 20 হয়ে গেছে, এখানে হবে 3d। 3d তে এখন কত দেব হিসাব অনুযায়ী 3d পাই 4, 3d পাই 4, বাট আমরা d এর কত জানি, d ধারণ ক্ষমতা হচ্ছে 10। মাথায় রাখবা d এর ক্ষেত্রে যদি এরা পূর্ণ বা অর্ধপূর্ণ হয়, যদি এরা পূর্ণ বা অর্ধপূর্ণ হয় তাহলে এরা বেশি শক্তিশালী থাকে। এখন যদি আমি কোনোভাবে এখানে 5 করে দিতে পারি তাহলে কিন্তু এরা অর্ধপূর্ণ হয়ে যাবে, এটাকে আমি করে দেবো 5, এটা করে দেবো 1। এই দুইটা ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, এটা একটা আর 29 একটা। 29টা দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এবং 3d। দেখো এখানে পর্যন্ত আমার 18, এখানে গেলে হয় 20, এখানে যদি 9 দিই তাহলে এটা হবে 29, জাস্ট কমপ্লিট। কিন্তু আমি বললাম d অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ থাকতে বেশি পছন্দ করে, পূর্ণ হওয়ার জন্য এটা লাগবে 10,
অথবা এখানে অর্ধপূর্ণ হওয়ার জন্য লাগবে 5। এখানে দেখো 10 করার জন্য আমাদের এখানে আছে 9, এটা করে দেব 10 আর এখান থেকে 1 মাইনাস করে দেব, তাহলে এটা হবে 1। এটা হচ্ছে এই দুইটার ইলেকট্রন বিন্যাস। এই দুইটা ইলেকট্রন বিন্যাস তোমাদের এসএসসি তে খুবই 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 বেশি পড়ে। তোমাদের যেটা করা লাগবে, এই ব্যতিক্রম দুইটা ইলেকট্রন বিন্যাস মনে রাখতে হবে। ব্যতিক্রম দুইটা, একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে 29, কপার এবং ক্রোমিয়াম। তো আমাদের আলোচনা মোটামুটি শেষ। ইলেকট্রন বিন্যাসের জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যে টপিকসগুলো বললাম